শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে, সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। আর এই জন্যই আগামী ৩ আগস্ট ঢাকায় আসবে জনতা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, ঠিক সেইভাবে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। সপ্তম দিনে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনায় পদযাত্রা করে এনসিপি। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির জন্যই আগামী ৩ আগস্ট ঢাকায় আসবে মানুষ। এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরের ঢালান বাজারে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। পরে শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে স্বাধীনতা চত্বরে যান নেতাকর্মীরা। সেখানে হয় পথসভা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। আর কখনোই আপনারা চোখ বুজে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে। পরে নাটোরের বনপাড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। বিকেলে পৌঁছায় সিরাজগঞ্জে। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তব্য দেন নেতারা। আপনাদের সন্তানেরা মাঠে ছিল, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। আমার দেশ তোমার দেশ। এরপর পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের ব্যাপারে সব দল একমত বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থা জারির বিধানে সংবিধানে বিদ্যমান যে বিধান রয়েছে তা পরিবর্তনেও রাজনৈতিক দলগুলো একমত বলে উল্লেখ করেছেন তিনি। ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে 10ম দিনের সংলাপে তিনি কথা বলেছেন। আলী রিয়াজ এ সময় আরও বলেছেন, জরুরি অবস্থা জারির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবিধানে বিদ্যমান যে বিধান রয়েছে তা পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে আরও আলোচনা হবে বলেছেন। নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, বৃহস্পতিবার পরবর্তী আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সময় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে নেওয়ার বিষয়ে জটিলতা ছিল, তাই বিচার বিভাগের সাথে আলোচনা করে করার কথা বলা হয়েছে। দূরত্ব, যোগাযোগ, জনঘনত্ব, মামলা সংখ্যা বিবেচনায় উপজেলা আদালতের পরামর্শ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এদিকে বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, জনস্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করেছে জামায়াত। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, এনসিপি চায় এই সরকারের আমলেই সংস্কার বাস্তবায়ন হোক। গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছেন তিনি এ সময়। উপজেলা আদালত বা অধস্তন আদালত বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে, সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয়। জেলা থেকে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবটা দিয়েছে, এটা আমরা সমর্থন করেছি। আমরা কমিশনকে এটা বলেছি যে রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে, অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন।
রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল এবং আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এর সময় বলেছেন, বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির নেতৃত্বেই হবে নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এই সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল সহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় নির্বাচন পেছানোর ইস্যুতে একটি দলকে দায়ী করেন তারা। একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এ অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিআর পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও পিআর সম্বন্ধে সঠিকভাবে জানে না। আওয়ামী লীগ এদেশ থেকে চলে যায় নাই, আওয়ামী লীগের টাকাও শেষ হয়ে যায় নাই। এই লুটের টাকা এবং অন্ধকারে থেকে এই যে দল ঘোলাপানি সৃষ্টি করছে, এই ঘোলাপানিতে তারা স্বীকার করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিয়ে বিএনপির স্বপ্ন তুলে ধরেন মির্জা ফখরুল। তবে বিষয়টা যে সহজ হবে না তারও ব্যাখ্যা করেন তিনি। 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন মির্জা ফখরুল। সেই সাথে প্রস্তুতি নিতে বলেন নেতাকর্মীদের। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না। সবশেষ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। এখানেই 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এই দলটি। গোলাম পরোয়ার জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে 7 দফা দাবি। বলেছেন, নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামায়াত দেয়নি, তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। এ মাসেই জুলাইয়ের সনদ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন গোলাম পরোয়ার। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না, আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই বৃহস্পতিবার। অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, এর অপব্যাখ্যা করা হয়েছে। এই মামলায় গ্রেফতার সাবেক আইনজীবী
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রসিকিউশন জানিয়েছে, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলা তদন্ত প্রতিবেদন 7 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এক বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। বৈঠকে উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, বিগত সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামো নির্মাণ করে মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এসব অবকাঠামোতে রণাঙ্গনের কোনো বিস্তৃত বর্ণনা নেই, মুক্তিযোদ্ধাদের বর্ণনা নেই, কেবলমাত্র একটি পরিবারের ছবি সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে এখানে। বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে 23 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, কোটি টাকা মন্ত্রণালয় থেকে নিয়ে গেলেও তারা তেমন কোনো গবেষণা করেননি। এ সময় আগামী দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল প্রকল্পের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সকলকে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বর্তমান সরকারের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বা বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম এবং আগামী 6 মাসের কর্ম পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়। চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছে, অনেকেই আহত হয় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার লক্ষ্যেই আপাতত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এদিকে আন্দোলন থেকে আটককৃত 12 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে 3 দফা দাবিতে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন বিডিআর সদস্য আহত হয়েছেন সেখানে। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল এবং আশেপাশে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন চাকরিচ্যুত বিডিআর সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, বারবার সময় দেওয়া হলেও তারা সড়ক ছেড়ে যায়নি, তাই কিছুটা বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করে টিএসএল মেরেছে। এই যে রক্ত, আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই নাই, সাংবিধানিকভাবে দাবি আদায়ের জন্য আসছি। 10 মিনিট সময়ও দিয়েছি যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করবো। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার। ভোলায় এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদরের চরকুমারী এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মতলব ফরাজি। পরিবারের সদস্যরা জানিয়েছে যে বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় মতলব। চরকুমারিয়া এলাকাতে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমকামিতার সম্পর্ক ছিন্ন করার জেরে একজনকে হত্যার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম। রোববার রাতে কুমিল্লা এবং নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আরমান এবং মেহেদিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আরমান পেশায় চিকিৎসক এবং মেহেদি ব্যাংকার। নিহত পারভেজ আমলাবু এলাকাতে গিয়াসউদ্দিন মোল্লার 6তলা বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তরিকুল ইসলাম জানিয়েছেন যে অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরেই পারভেজ সমকামিতার সম্পর্কে লিপ্ত ছিলেন। সম্প্রতি সম্পর্ক ছিন্ন করতে চাইলে পারভেজের সাথে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরমান পেছন থেকে পারভেজকে জাপটে ধরে আর মেহেদি তাকে এলো পাতারি ছুরিকাঘাত করে। এই ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছেন। মুন্সিগঞ্জে একটি পুকুর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শ্রীনগর উপজেলার বিবন্দি এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। নিহত লামিয়া এবং সামিহা যমজ 2 বোন।
তাদের বয়স 5 মাস। নিহতের স্বজনরা জানিয়েছে রাতে চিৎকার শুনে পুকুর পাড়ে গেলে শিশু দুটির মা জানিয়েছে তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। পরে শিশু দুটিকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় বাবা মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহবুব আলম এই রায় দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ী জেলার আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, দক্ষিণ দৌলতদিয়া গ্রামের আক্কাস আলী এবং ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ। মামলায় বলা হয়েছে 2011 সালের 24শে আগস্ট ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের ডোবা থেকে ডাকবাংলো পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছেন। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন না করাতে হাসপাতালে হামলা এবং ভাঙচুর করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে শিয়ালকোল গ্রামের লোকজন কলেজ এবং হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে এই হামলাটি চালিয়েছে। এ সময় তারা হাসপাতালের সরকারি পরিচালক ডক্টর আনোয়ার হোসেনের দ্রুত অপসারণের দাবিতে স্লোগান দিয়েছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামরুল হাসান পারভেজ জানিয়েছেন যে পতিত সরকারের মন্ত্রী মোহাম্মদ নাসিম কর্তৃক উদ্বোধন এবং মুজিব সরকারের প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী নামে নামকরণ নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয়রা এই হামলাটি চালিয়েছে। সিরাজগঞ্জ থানার ওসি জানিয়েছেন এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।